হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে আমরা শিখব যে সরলরেখা চ্যাপ্টারের সূত্রসমূহ। সূত্রসমূহ দেরি না করে শুরু করি। তো প্রথমে আসি কার্তেশীয় পোলার। কার্তেশীয়র ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে একটা বিন্দু হয়, একটা বিন্দুর যে ওই যে স্থানীয় গ্রাফের ক্ষেত্রে যে ইয়েগুলো থাকে, একটা বিন্দু, এখানে বিন্দুর মধ্যে এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু হয়। আর পোলারের ক্ষেত্রে হয় যে একটা একটা কোণ, আরেকটা হচ্ছে একটা কোণ, একটা আরেকটা হচ্ছে রেখা, এই যে আরেকটা রেখা, একটা হচ্ছে এটা কোণ। তো এখন কার্তেশীয় থেকে পোলার আর পোলার থেকে কার্তেশীয় রূপান্তরের জন্য কিছু সূত্র দেওয়া আছে। যেমন এক্স, এই যে এক্স যদি আমরা কার্তেশীয়র যে বিন্দু দুইটা আছে, এক্স একটা বিন্দু ওয়াই একটা বিন্দু, এক্স নির্ণয়ের ক্ষেত্রে যদি পোলারটা দেওয়া থাকে তাহলে কার্তেশীয়তে এক্স নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হবে, আর এখানে মাঝখানে শুধু কস দিবেন, কস থিটা, আর কস থিটা, ঠিক আছে, আর কস থিটা। আর ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে, ওয়াইয়ের ক্ষেত্রে সবসময় রাখবে সাইন, ঠিক আছে। তো ওয়াইয়ের ক্ষেত্রে সাইন, তো ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তারপর আর এর ক্ষেত্রে কী মনে রাখবে যে আরের ক্ষেত্রে হচ্ছে এই যে এইটা যদি দেওয়া থাকে তাহলে এখন এটা বের করতে হবে। তো আর নির্ণয়ের ক্ষেত্রে যে রুট ওভার, এখানে শুধু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এই যে ওয়াইটা আছে, ওয়াই ওটা উপরে যাবে আর নিচে হবে এক্স। তো এটার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন এটা হচ্ছে শুধু এই যে এটা যদি আমরা ধরি, এটা যদি কোণগুলো ধরি, তো এটা যদি হয় 0 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, তারপর 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, 270 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। তো এখন 90 ডিগ্রি পার হলে, হ্যাঁ, এটা এটা হচ্ছে ধনাত্মক অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক অক্ষ, ঋণাত্মক অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষের, ওয়াই অক্ষের ধনাত্মক অক্ষ, ওয়াই অক্ষের ঋণাত্মক অক্ষ। তো এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হবে পাই মাইনাস, মনে রাখবো সবসময় পাই মাইনাস। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পাই প্লাস, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে 2 পাই। এটা যে পাই মাইনাস আছে, এটা কোনাকুনি আসছে দ্বিগুণ হয়ে গেছে, কোনাকুনি আসছে দ্বিগুণ হয়ে গেছে, 2 পাই মাইনাস। তো এটা তাহলে হচ্ছে যদি দ্বিতীয় চতুর্ভাগে এই দুটো বিন্দু যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে কী হবে, তাহলে হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তারপর তৃতীয় চতুর্ভাগে হলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগে হলে 2 পাই মাইনাস পাই বাই এক্স, ঠিক আছে। তারপরে এখন আমরা দ্বিতীয়তে আসি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। তো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, এই দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলছে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। মধ্যবর্তী দূরত্ব ধরে নিই এবি, তাহলে এটা রুট ওভার হবে। প্রথমে রুট ওভারটা দিয়ে দিলাম, তারপর মাইনাস করে দেবো, সমবিন্দুগুলো মাইনাস করে দেবো। যে এক্স এখানকার এক্স মাইনাস ওয়াই এখানকার ওয়াই, তাহলে এক্স 2 এখানকার এক্স মাইনাস 9, এটার উপর স্কোয়ার প্লাস দিলাম, এটা সূত্রের। তারপর এটা তাহলে 3, এটা এখানকার কি 6, এটার উপর স্কোয়ার, যেটা হবে এটা হচ্ছে এবি। তারপর যদি হচ্ছে ইয়ার ক্ষেত্রে পোলার দেওয়া থাকে, পোলার দুইটা বিন্দু দেওয়া থাকে, এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, মানে পোলার ইয়ার যদি দেওয়া থাকে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, রুট ওভার প্রথমে দিয়ে দিল। এটা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে রুট ওভার আমরা জানি, রুট ওভারটা দিয়ে দিলাম। তো রুট ওভার দিয়ে তারপর হচ্ছে R1 স্কোয়ার, এখানকার এই যে 3, R1 মানে কি 3 এর উপর স্কোয়ার প্লাস এখানকার কি R2 স্কোয়ার, তার মানে কি 2 এর উপর স্কোয়ার। তারপর হচ্ছে কি মাইনাস 2, হ্যাঁ, -2 কস থিটা হবে। কস থিটা মানে কি, এই যে এখানকার যে প্রথম যে কোণটা আছে এটা মাইনাস এটা, আর এখানে ধরেন দ্বিতীয়টা মাইনাস প্রথমটা দিলেও হয়, কারণ কসের ক্ষেত্রে তো মাইনাস সে কাউন্ট করবে না, মাইনাস হলেও প্লাস হয়ে যাবে। সো যে কোনো একটা দিলে হলো। তো আমি 90 ধরলাম, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে। এটা এখন যেটা অ্যান্সার বের হবে সেটা হচ্ছে এবি এর এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এখানে আরেকটা আছে যে এই যে 2 cos থিটা, এখানে কিন্তু R1 R2, এই যে এটা আর এটা, এই দুটো কিন্তু গুণ হতে হবে। ধরে নেন যে এখানে হচ্ছে গুণন R1 মানে কত 3 গুণন কি 2, এটা মানে যেটা বের হবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আমরা এখন 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বরে কোনো একটা রেখার
ইয়া করবো, বিভক্তি বিন্দুটা নির্ণয় করবো, যে এত ইস্টু এত ধরনের এত ইস্টু এত অনুপাতে যে কোনো কিছু একটা অনুপাতে বিভক্ত করলো, সেই অনুপাতের বিভক্ত করলে ওই বিন্দুটা আমরা বের করবো। যেমন এই যে এ আর বি দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুকে এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে এদিকে 2:1, তার মানে এই রেখাটার 2 ভাগের পাশে আছে, 1 ভাগের পাশে আছে। এখন এই বিন্দুটা আমাকে নির্ণয় করতে হবে, যেহেতু এটা এটা এ আর বি বিন্দুর মধ্যে মানে ভিতরে আছে, তো এটাকে বলে অন্তর্বিভক্তি। কী বলে? অন্তর্বিভক্তি। ওকে, মানে অন্তর্বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখন এটা এক্স এটা ওয়াই, তো এই এক্সটা নির্ণয়ের জন্য আমাকে প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে ইয়াটা আছে, অনুপাতটা আছে, এটাকে আমরা সবসময় রাখবো। এটা একটা টেকনিক যে সবসময় মনে রাখবো যেটা আছে এটা এখানে নিচে যোগ করে দেবো। তো 2 যোগ 1, তারপর যোগ করে দিলাম। তারপর হচ্ছে এই যে এইখানেও যোগ করে দেবো, এটা 2 যোগ 1। ওকে, যোগ করে দিলাম। তারপর কি এখানকার এটা কি, এটা হচ্ছে M1, এটাকে ধরে নিলাম M1 ইস্টু এটাকে ধরে নিলাম M2। ওকে, তাহলে এটা আমি কোন দিককার যোগ করছি? এই দুইটা কোথাকার? এ পাশের যোগ করলে এর বিপরীত পাশের বিন্দুটা গুণ হয়ে যাবে। বিপরীত পাশের যে এক্স বিন্দুটা আছে ওটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে 2 আছে, 2 গুণটা এ এর পাশে আছে, তাহলে এর বিপরীত কোনটা? বি। তো বি এর এখানকার যে বিন্দুটা আছে এক্স অবস্থানে, যেহেতু এক্সের মান বের করতেছি, এক্স অবস্থানে যেটা আছে ওটা এখানে গুণ। তাহলে এ পাশে আছে কি 1, তাহলে এর বিপরীত পাশে কি এ, তাহলে এটার এক্স অবস্থানে কোনটা আছে 3, তাহলে 3 গুণ। ঠিক আছে, যেটা আসবে এটা হচ্ছে এক্সের মান। ঠিক সিমিলারভাবে ওয়াই কীভাবে করি? যে এভাবে ঠিক একইভাবে করলাম, যে 2 যোগ 1। ঠিক আছে, 2 যোগ 1। তো এখন এই যে ওয়াইটা আছে, ওয়াইটা কেমনে করবো? যে এটার বিপরীত পাশে কি আছে? এটা, তাহলে এটার কি ওয়াই অবস্থানে যেটা আছে, যেহেতু আমরা ওয়াইয়ের ভ্যালু বের করতেছি, ওয়াইয়ের অবস্থানে কি আছে? 8 গুণ 8। তারপর এটার বিপরীত পাশে এটা ওয়াই অবস্থানে আছে 9 গুণ 9, যেটা হবে এটা। তাহলে এক্স কমা ওয়াই কোনটা বের হবে? এখানে যেটা হবে এটা কমা এটা হচ্ছে সি বিন্দু বের হয়ে যাবে। তারপর বিপরীত, এবার হচ্ছে আমরা শিখবো যে হচ্ছে বহির্বিভক্তি। বহির্বিভক্তি কীভাবে হবে দেখো, এটা কি বহির্বিভক্তি কেমনে বহির্বিভক্তি নাম হলো? এই যে এ আর বি বিন্দু, এর বাইরে আরেকটা বিন্দু আছে, এটা হচ্ছে বহির্বিভক্তি। এ আর বি বিন্দু, এর বাইরে আরেকটা বিন্দু আছে। ওকে, তো ধরেন হচ্ছে এই বহির্বিভক্তিটা ধরে নিই যে হচ্ছে এই যে এ আর সি, এই এ আর সি বিন্দু, এটার হচ্ছে যে ইয়ে আছে, এটা হচ্ছে M1:M1। ঠিক আছে, এটা যদি ধরে নেবেন তাহলে এটা হচ্ছে ধরে নিই M2। ওকে, এটা হচ্ছে M2। তো এই যে M2, এই M1 মানে এটা ধরে নেওয়া হচ্ছে 3, আর এটা ধরেন 2, তাহলে 3:2 অনুপাতে বিভক্ত করছে। এটা কিসে বিভক্ত করছে? এ আর বি এর বাইরে আছে সি বিন্দুটা, এই সি বিন্দুটা নির্ণয় করতে হবে। এ আর বি এর যেহেতু বাইরে আছে, বাইরে বিন্দু থাকলে এটা বহির্বিভক্তি। সো এটা এখন যেহেতু বের করতে হবে, তো এটার ক্ষেত্রে ঠিক এটার মতোই সূত্র। যেহেতু এটা অন্ত মানে কি, এখানে যেহেতু প্লাস আছে, তো অন্তর বিপরীত কি? ভিতরের বিপরীত। অন্তর মানে ভেতরে, ভিতরের বিপরীত বাইরে, বাইরে যেহেতু, সো হচ্ছে আমাদের যে এটা আসবে। তো যেহেতু আমরা এখানে যোগ করছিলাম যে 3 যোগ, এখানে কিন্তু এই অনুসারে 3+2 হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু বহির্বিভক্তি, সো 3 বিপরীত হয় -2, 3 - 2। ওকে, তারপর এখানেও আমরা লিখে দিলাম 3 - 2। তারপর গুণন ঠিক সেম অবস্থা, যে 3, এই যে এটা আছে, এটা কোন দিক থেকে? এখান থেকে শুরু না, 3, তাহলে এর বিপরীত কোনটা? এটা, তাহলে এখানে গুণন কী হবে? 1। ওকে, তারপর হচ্ছে 2 আছে। ওকে, তো 2 হচ্ছে কোনটা? যে আমরা বি এর ক্ষেত্রে ধরছি 2, তো এটার বিপরীত কোনটা? এটা, তাহলে গুণন 3। তারপর ওয়াইয়ের ক্ষেত্রে নির্ণয় করলাম, ওয়াইয়ের ক্ষেত্রে ঠিক সেম অবস্থা, 3 - 2, তারপর 3 - 2 গুণ ওয়াইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা হচ্ছে ওয়াইয়ের মানগুলো খালি কাউন্ট করবো। এই যে ওয়াইয়ের মান দিয়ে দিলাম, তো এখানে ক্ষেত্রে এ এর বিপরীত হচ্ছে বি গুণন 8, তারপর এটা এখানকার গুণন 9। ওকে, যেটা হবে এটা, যেটা হবে এটা এক্স কমা ওয়াই হচ্ছে এই বিন্দুটা। তারপর চলে গেলাম হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের জন্য। মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে কি, যে কোনো ধরে নেওয়া হচ্ছে যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, যে এ ইকুয়াল হচ্ছে 3a 3,1, বি 2,3, এটা ধরে দেওয়া আছে। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে বিন্দুটা হবে, যে মধ্যে যে বিন্দুটা হবে, এই দুইটা যদি রেখা হয়, যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই যে মধ্যবর্তী যে বিন্দুটা আছে সি বিন্দু, এটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয়ের জন্য এখানকার এক্স যোগ 3 যোগ 2,
ভাগ দিতে হবে 2, যেহেতু মধ্যবিন্দু তাহলে দুইটা রেখার মধ্যে। আর হচ্ছে এখানকারও ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই যোগ করতে হবে, ওয়াই যোগ এটা ওয়াই বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে চলে গেলাম আমরা হচ্ছে ইয়ার নির্ণয়ের ক্ষেত্রে, যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কীভাবে করবো। যে দেওয়া আছে ধরেন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ওকে, এটা হচ্ছে ত্রিভুজের 3টা বিন্দু, একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে। তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক কেমনে বের করবো আমরা? কারণ ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য আমাদের ধরুন এক্সের এখানকার হচ্ছে এক্সের ক্ষেত্রে শুধু এক্সগুলো যোগ করবো। এতক্ষণ ধরে কিন্তু সবগুলোতেই এক্সগুলো যোগ করছি। যে ধরেন যে শুধু শুধু এক্সের কথা, এক্সের সময় শুধু এক্সের কথা, ওয়াইয়ের সময় শুধু ওয়াইয়ের কথা। ঠিক একইভাবে এখানে এক্সের সময় শুধু এক্সের কথা, ওয়াইয়ের সময় শুধু ওয়াইয়ের কথা। তো এটা খানিকটা মধ্যবিন্দু নির্ণয়ের মতো, যে ওখানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, এখানে ওরকম এখানে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। তো এখন 3টা যোগ করে 3 দিয়ে ভাগ মানে কি, এই যে এক্স, এখন এক্স বিন্দুটা নির্ণয় করতে যাব। প্রথম বিন্দুটা, এখানকার প্রথম বিন্দু কোনগুলো? 2, 8, 0। তাহলে এখানে কি 2 যোগ 8 যোগ 0, 3টা আছে, 3 দিয়ে ভাগ, কমা, এখানেও 3, 3, 6, এখানেও 3 যোগ 3 যোগ 6 বাই আছে 3, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। এটাকে অভেদক চিহ্ন বলা হয়। সাধারণত বিন্দুর ক্ষেত্রে এটা দেওয়া হয়, ইউজ করতে হয়। না ইউজ করতে করলেও চলে, বাট ইউজ করা মানে ভালো, ইউজ করলে ভালো হয়। তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, ত্রিভুজের ক্ষেত্রফলের 2টা সূত্র আছে, যে কোনো একটা ব্যবহার করলে হয়, একই কথা। তো ধরে নেন এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি এখন এই ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, এগুলো এখন যদি আমি এটা যদি আমি এখন ক্ষেত্রফল বের করি, তো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা শিখবো এটা হচ্ছে যে 3/3 ম্যাট্রিক্স নির্ণায়কের মাধ্যমে শিখবো আমরা। তো 3/3 নির্ণায়কের মতো। তো এখন এই যে 2, 8, 0, এটা উপর নিচে লিখে দেবো। 2 মানে এক্সের মান করো 2, তারপর এখানে 8, তারপর এখানে 0, তারপরে এই যে আছে 3, 3, 6, এটা এখানে লিখে দেবো 3, 3, 6, এখানে এক্সের যতগুলো মান আছে এখানে ওয়াইয়ের যতগুলো মান আছে এখানে, তো বাকিগুলো 1, 1, 1, যেটা বাইর হবে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তারপর আরেকটা আছে কি হাফ গুণ করবো। এটা যেহেতু ছোটো, যেহেতু হাফ হয়ে গেছে তাই হাফ গুণ করবো। তো এখানে হাফ হয়ে যাবে কেমনে, যে 2, 3 আছে, বিন্দুগুলো শুধু লিখবো 2, 3, তারপর এখানে 8, 3 আছে, তারপর হচ্ছে 8, 3, তারপর এখানে 0, 6 আছে, 0, 6, তারপর এই যে এটা আছে, আবার এখানে 2, 3টা এখানে আবার 2, 3 লিখে দেবো, ঠিক আছে। তো এটা যেটা বের হবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা ত্রিভুজের ক্ষেত্রে। চতুর্ভুজের ক্ষেত্রগুলোর ক্ষেত্রে ঠিক সেম, যে হাফ দেবো, হাফ দিয়ে তারপর ধরেন হচ্ছে এটা পুরোটা লিখে দিলাম, এখানে পুরোটা লিখে দিলাম। তারপর ধরেন আরেকটা বিন্দু দেওয়া আছে, ধরেন হচ্ছে ABC, চতুর্ভুজে 4টা বিন্দু হয়, ধরেন D ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 6,6, ধরেন দেওয়া আছে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু। তো এখন এই যে 6,6, এখানে 6,6 লিখে দিলাম, আবার এখানে প্রথমটা মানে এখানে এখানে পর্যন্ত লিখবো, তারপর 6,6 লিখবো, তারপর আবার এখানে প্রথমটা লিখে দেবো, ব্যাস, এটা চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। এটা হচ্ছে সমরেখ রেখার সত্য। তো আমরা এখানে একটা মনে রাখার আছে, একটা উপায় আছে, যে বাখের ওই যে হুমায়ুন আহমেদের যে একটা ছিল, নাটক আছে যে কোথাও কেন, এখানকার বাকের ভাই, তো বাকের না হলে বাখের করে দিই আমরা। তো বাখের এটা দিয়ে বোঝা যাচ্ছে বাহু, আর এটা ক্ষেত্রফল, আর এটা হচ্ছে রেখার যে ঢালটা আছে, রেখার ঢাল। তো এখন আমরা বাহু নির্ণয়ের মাধ্যমে সমরেখ ব্যবহার করতে হবে, যে AB বাহু নির্ণয় করবো, BC বাহু নির্ণয় করবো। এটা ABC যদি 3টা বিন্দু হয়, A একটা বিন্দু, B একটা বিন্দু, C একটা বিন্দু, AB বের করবো, BC বের করবো, তারপর AC বের করবো। এখানে যদি AB প্লাস BC সমান যদি AC হয়, একবার বলছি, AB প্লাস BC সমান যদি AC হয়, তাহলে এটা সমরেখ হয়ে যাবে। এটা 1 নাম্বার। তারপর 2 নাম্বার কি, ক্ষেত্রফল। 2 নাম্বার হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটার ক্ষেত্রে এখন যে ABC, এই 3টা যদি আমরা এই যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা পড়লাম, এই ক্ষেত্রফল নির্ণয় করলে যদি ক্ষেত্রফলটা শূন্য হয় তাহলে সেটা সমরেখ। তারপর 3 নাম্বারের ক্ষেত্রে কি, যে এই যে মানে কি, রেখার ঢাল। কারণ রেখার ঢাল এই যে ABC, ABC এই 3টার এখানকার মধ্যে AB রেখার ঢাল,
একটা এবি রেখার ঢাল বের করবো। এবি রেখার ঢাল সমান যদি হচ্ছে বিসি রেখার ঢাল হয়, এটার দুই ঢাল সমান হচ্ছে বিসি রেখার যে এবি আর বিসি, এই যে এটার ঢাল যদি সমান হয় তাহলে এটা হচ্ছে সমরেখ। ঢাল নির্ণয় সূত্রটা আমরা এখন পড়তেছি। তো ঢাল নির্ণয় সূত্র যদি হচ্ছে এই যে এ আর বি যদি দুইটা বিন্দু থাকে, তো এই এ আর বি বিন্দু থাকলে এটার ঢাল কী হবে, ঢাল এবি রেখা, তাহলে এই এবি যে রেখাটা হবে এটার ঢাল হবে ঢাল হবে এই যে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, শেষ থেকে শুরু করে শেষেরটা মাইনাস আগে করবো, তারপর প্রথমটা মাইনাস করবো। তাহলে সেটা মাইনাস এটা তার মানে কি 2 - 3, আর এটা মাইনাস এটা মানে কি 3 - 2, যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ঢাল। আরেকটা আছে, যদি এটা একটা যদি এরকম একটা দেওয়া থাকে, সমীকরণ দেওয়া থাকে, ঠিক আছে, এই সমীকরণ থেকে আমাদের বের করতে হবে, যেটা ঢাল যদি বের করতে হলে, তাহলে এটার ঢাল কী হবে, এই যে এক্স ওয়াই, এই যে এরকম চলক আছে দুইটা, তো এখানে এটা ঢাল নির্ণয় করতে কী হবে, এটা ঢাল কী হবে, ঢাল সমান প্রথমে মাইনাস, সূত্রে মাইনাস এ, এই যে এটা হচ্ছে এক্সের চলক বাই ওয়াইয়ের চলক 2/3, এটা হচ্ছে এই রেখাটার ঢাল। তারপর সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই 3 3 6 এই 6টা আমরা দেখি, এই 6টা ক্ষেত্রে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি। ওকে, তো আগে সহজগুলো বলে দিই যে এই এটাকে আমরা ঢাল বলা, এটাকে এটা দ্বারা ঢাল প্রকাশ করা হয়। আর হচ্ছে সি, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, মানে এই যে ধরেন এটা হচ্ছে একটা রেখা, তো ধরে নিই যে হচ্ছে এভাবে চলে গেছে, তো এটা এই রেখাটার ঢাল, এই যে এখানে এইটুকু হচ্ছে সি, ওকে, আর এটা হচ্ছে এম রেখার হচ্ছে ঢালটা, এটা ঢাল এম। তো এখন এটা এরকম যদি দেওয়া থাকে তাহলে কী হবে, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 6, ওয়াই এটা হচ্ছে সূত্রের ওয়াই ইকুয়াল টু এই যে এম সূত্রের এক্স প্লাস সি, এটা হচ্ছে এই দুইটা দেওয়া থাকলে ঢাল আর হচ্ছে ছেদাংশ দেওয়া থাকলে এই সমীকরণ। তারপর চলে গেলাম, এগুলো পরে আসতেছি, যদি এরকম দেওয়া থাকে যে ঢাল আর একটা, এখানে কিন্তু ছেদাংশ দেওয়া ছিল, এখানে ঢাল, আর ওই যে সরলরেখাটা, এই সরলরেখাটা যদি সমীকরণ বের করতে হয়, এখানকার যে কোনো একটা র্যান্ডম একটা ভ্যালু বিন্দু দেওয়া আছে, বিন্দুর মান দেওয়া আছে, ঠিক আছে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হবে যে ওয়াই, এটার ক্ষেত্রে হচ্ছে যে সমীকরণটা হবে এটা হচ্ছে ওয়াই, সূত্রে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সূত্রে ওয়াই মাইনাস এই যে বিন্দুটা আছে ওখানকার যে ওয়াই যেহেতু, তাই ওয়াইয়ের মানটা ইকুয়াল টু এমটা বসে যাবে, এটা হচ্ছে সূত্রের ব্র্যাকেট এক্স মাইনাস, যেহেতু এক্স আছে তাই এখানে 2, এটাই হচ্ছে এটা সমীকরণ, ঠিক আছে। তারপর চলে গেলাম, যদি এ আর বি দুইটা বিন্দু দেওয়া থাকে, ওকে, এ আর বি যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, ধরেন এ আর বি দেওয়া আছে হচ্ছে এই যে এটা জন্য দেওয়া আছে 3 2 2 3, এটা এই যে এটা নিয়ে যে সরলরেখাটা করে দেবে, এটা সমীকরণ বের করতে হবে। তো এখন এটার সমীকরণ কী হবে, তাহলে এভাবে লিখে দেবো, এভাবে একটা দাগ দেবো, এভাবে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে মাঝখানে এগুলো মাইনাস দিয়ে দেবো, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। এখন কী করবো, এই যে 3 2 আছে, 3 দিব, সামনে দিব 3, তারপর 2, এই যে 3 2, আর এখানে যে এর নিচে দিব, তারপর এই যে এটা আছে, এটা কি 2 3 2 3, ওকে, এটা যেটা আছে এটা এখানে বসাই দেবো 3, এটা যেটা আছে এখানে বসাই দেবো 2, তারপর এখানে এক্স ওয়াই, শেষ, এটা যেটা বের হবে সেটা হচ্ছে এটা সমীকরণ, ওকে। তারপর যদি হচ্ছে এরকম হয় যে এরকম একটা রেখা আছে, তো এরকমভাবে চলে গেছে, তো এই যে এটাকে ওয়াই অক্ষকে সেট করছে, এক্স অক্ষকে সেট করছে, ঠিক আছে। এটা ধরেন হচ্ছে 3,0 বিন্দুতে সেট করছে, এটা ধরেন হচ্ছে 0,3 বিন্দুতে সেট করছে, বা 9 বিন্দুতে সেট করে, ধরে নিন 0,9 বিন্দুতে সেট করছে। তো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু এটা যে হচ্ছে ইয়াটা পাওয়া যাবে, যে সমীকরণটা আসবে এই অক্ষ থেকে ছেদ করলে যে সমীকরণটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল 1, এখানে 3টা, এখানে যেটা আছে এটা বসাই দেবো এক্সের জায়গায়, এখানে এক ওয়াইয়ের জায়গায় যেটা আছে এটা ওখানে বসাই দেবো, এটা হচ্ছে সমীকরণ এরকম হলে। এরপর আমরা আসি যে
যে এটার ক্ষেত্রে যে একটা ছেদাংশ। তো এখন ধরি যে এই যে একটা ধরেন এখানকার এটা হচ্ছে মূলবিন্দু 0,0। এখন একটা সরলরেখা যদি এভাবে চলে যায়, যে এভাবে চলে আসছে, তখন এখান থেকে যে একটা এখান থেকে যদি একটা লম্ব টানি যেটা হচ্ছে মূলবিন্দু দিয়ে চলে গেছে, তো ধরেন এই যে এটা লম্ব টানলাম একটা, ঠিক আছে, যে লম্ব টানলাম, তো এটা হচ্ছে কি মূলবিন্দু দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এই যে লম্বটার দৈর্ঘ্য হবে এটা যদি পি হয়, আর এই যে এখানে কোণটা উৎপন্ন হবে এটা যদি আলফা হয়, তাহলে এই যে আলফা আর পি যদি দেওয়া থাকে এক্ষেত্রে আমাদের যে সমীকরণটা হচ্ছে যে এটার ক্ষেত্রে সমীকরণটা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, যে এক্সের ক্ষেত্রে কস, ওয়াইয়ের ক্ষেত্রে সাইন আলফা আলফা ইকুয়াল টু পি, এটাই হচ্ছে এটার ক্ষেত্রে সমীকরণ। ওকে, এখন আমাদের যদি এরকম দেওয়া থাকে যে এ কমা থিটা, মানে হচ্ছে এ একটা বিন্দু আর এই যে থিটাটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। যেমন ধরেন এখানে একটা যদি এভাবে যদি একটা সরলরেখা চলে যায়, এভাবে যদি একটা সরলরেখা চলে যায়, তাহলে এই যে এইটা আছে এটা হচ্ছে কি থিটা। আর ধরেন রেন্ডম একটা ভ্যালু এখানে এ ইকুয়াল 2,3 এরকম ধরেন দেওয়া আছে, বা এ ইকুয়াল 2,3 এরকম যদি দেওয়া থাকে, বা হচ্ছে এটা দেওয়া থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে সমীকরণটা হবে সেটার ক্ষেত্রে যেটা হবে যে আগেরটার মতোই এখানে হচ্ছে মাইনাসটা দিয়ে দিব, এরকম দিব, তবে এখানে একটা মাইনাস দিয়ে দিব। তো এইটা হচ্ছে এখানকার এক্স, এখানে যদি আমরা এক্স বসাই তাহলে এখানে হবে 2, এখানে ওয়াই বসাই তাহলে এখানে হবে 3, ঠিক আছে। আর এখানে হবে কস এক্স যেহেতু কস থিটা যেহেতু আছে, এখানে সাইন থিটা থাকলেই সাইন কসের কাহিনী আছে, এটা মনে রাখতে হবে। থিটা থাকলেই সাইন কসের কাহিনী আছে, বা যে কোনো একটা কোণ থাকলেই সাইন কসের কাহিনী আছে, এবং সেটা এক্সের সাথে কস হবে, ওয়াইয়ের সাথে সাইন হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে যখন আসি আমরা যে 10 নম্বরে আদর্শ সমীকরণের ক্ষেত্রে ধরুন যে কোনো দুইটা আদর্শ সমীকরণ দেওয়া আছে, এটা একটা আদর্শ সমীকরণ, এটা একটা আদর্শ সমীকরণ, ঠিক আছে। এটা কিন্তু একই সরলরেখা, ঠিক আছে। কেমনে? এখানে এটা এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা ইকুয়াল টু সব কিছু সমান আসবে। যেমন 10 বাই হচ্ছে 5, এখানে যে 10 এক্সের মানগুলো ভাগ 10, এক্সের চলকগুলো ভাগ 10 বাই 5 ইকুয়াল টু কী হবে, ওয়াইয়ের চলকগুলো ভাগ 10 বাই 4 ইকুয়াল টু কী হবে, সি এটা হচ্ছে সি আছে, তো এটা চলকগুলো ভাগ 4/2। ওকে, তো এটা ইকুয়াল সমান হবে, এটা ইকুয়াল কি সবগুলো কিন্তু দেখেন একবার চেক করে দেখেন যে 2 আসতেছে, ঠিক আছে। এরকম যে কোনো সমীকরণ থাকতে পারে। আবার এইভাবেও আমরা চিন্তা করতে পারি যে দেখেন এই যে এটা আছে, এটা যদি আমি 2 দিয়ে যদি এটাকে যদি ভাগ দিই, এটা যদি 2 দিয়ে ভাগ দিই, এটা যদি 2 দিয়ে ভাগ দিই, এটা 2 দিয়ে, এটা যদি 2 দিয়ে, তো এটা তো জিরোর জায়গায় 0 থাকবে, তারপর এটাতে এই যে 5 এটা সেম কথা, একই সরল। ওকে, তো অসংখ্য ধন্যবাদ রাখলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে আশা করি কোনো ক্ষতি হবে না, উপকারী হবে। ওকে, নমস্কার।